হাই, কালকে ভিডিও করার পরে এবং এই 3 মাসে আমি এইটা বোঝার চেষ্টা করেছি যে আমার আগের 1 বছর ধরে যে ভিডিওগুলো আমি করছি তার যে ফিডব্যাক আমি পেয়েছি বা যে স্টুডেন্টরা আমার কাছে পড়তে এসছে তাদের সঙ্গে অনেক কথা হয়েছে এবং তার মধ্যে থেকে এই 3 মাসেও আমি ইউটিউব ভিডিও একটু অন্যরকমভাবে করার কথা ভেবেছি। প্রথমে যে কথাগুলো ওঠে, যেগুলো প্রশ্নগুলো আসে সেগুলো আমি বলে দিই। অনেকে যারা আমার কাছে পড়তে চান তাদের একটা ফোন নাম্বার আমি বলি। আমার একটা স্টুডেন্টের ফোন নাম্বার এটি 9732672326। আজকে ভিডিওর আগে যে প্রশ্নগুলো কয়েকটা আমি দেখতে পেয়েছি উঠেছে, আপনারা আমার আগের 38-39টা ভিডিও সবাই দেখেছেন কিনা জানি না, কিন্তু এগুলো বলার খুব দরকার আছে। তারপরে মার্কেট নিয়ে কথা বলবো, যেগুলো আপনাদের কাজে লাগবে। তাই প্রথমেই ব্যাপারটাকে তেতো না করে আগে কিছু ভালো কথা বলেন। আর যারা আমার সব রকমভাবে ভিডিও দেখেন তাদের জন্য তো কোনো অসুবিধা নেই। প্রথম যেটা কথা হচ্ছে, স্টক মার্কেট আমি কেন আসবো, কেন করা উচিত। প্রথম যেটা কথা, স্টক মার্কেট আসতে হবে এমন কোনো মানে নেই। পৃথিবীতে স্টক মার্কেটের বাইরেও অনেক কাজ করার আছে। প্রত্যেকে তার নিজের প্রফেশনে আছেন, ব্যবসায় আছেন, কিন্তু আপনাদের যদি কখনো মনে হয় যে ব্যবসা করছি, চাকরি করছি, তার সঙ্গে ইন্ডিয়ান স্টক মার্কেট সম্পর্কে একটু জানি, তার একটাই কারণ 90-এর দশকে স্টক মার্কেট নিয়ে কেউ কিছু বললে খুব একটা ভালো চোখে তো দেখতো না। আজও এমন অনেক পরিস্থিতি আছে। আমার 2-1 ছাত্র আছে যারা সাব ব্রোকারশিপ নিয়ে কাজ করে। তাদের বিয়েতে প্রবলেম হতেই পারে, তার কারণ মেয়ের বাবা ঠিক বুঝতে পারবে না ছেলে কী করে। তাও আজকে ইউটিউবের দৌলতে বা সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকে জানে স্টক মার্কেট ভালো, কাজ টাজ করে, টাকা পয়সা হয়। এর দরুন যদি তাদের বিয়ে থা হয়ে গেল তো খুব ভালো। তার একটাই কারণ, স্টক মার্কেট কোনোদিনই ভালো চোখে মানুষ দেখতো না, আজও দেখে না। কিন্তু পরিস্থিতি পরিবর্তন হয়েছে। একটা বিশাল সংখ্যক লোক এটা বিলিভ করতে শুরু করেছে স্টক মার্কেট থেকে 2 টাকা হয়, পয়সা হয়, ওয়েলথ হয়, উপার্জন হয়। কিন্তু ক্ষেত্রটা অনেকটা এরকমই, যেমন আর পৃথিবীর 5টা প্রফেশনের সঙ্গে সবাই সব কিছু পারে না, সব প্রফেশন সবার জন্য নয়। ঠিক একইভাবে স্টক মার্কেটটাকে প্রফেশন হিসেবে নিতে গেলে যেই ধরনের যোগ্যতাগুলো দরকার, মানসিকতা দরকার, সবচেয়ে বড় কথা দরকার ঢেউয়ের সঙ্গে নয়, ঢেউয়ের বিপক্ষে চলা। তার একটাই কারণ, স্টক মার্কেটে আপনি আছেন, আপনাকে কোনোদিনও মানুষ ভালো চোখে দেখবে না। সমাজের আজ পর্যন্ত এরকমই পরিস্থিতি, কাল কী হবে জানি না। কিন্তু যারা স্টক মার্কেটে আছে, যারা সিরিয়াসলি স্টক মার্কেটটাকে দেখেছে বা তাদের নিজেদের জীবনের অন্যান্য উপার্জন পদ্ধতিগুলোর সঙ্গে স্টক মার্কেটটাকেও অ্যাড করতে চেয়েছেন, কিংবা তাদের উপার্জনের টাকা পয়সা দিয়ে কিছু ভালো স্টক কিনে রেখে সেই স্টক একদিন ভালো দামে বিক্রি হবে, 5 বছর 10 বছর বাদে ছেলে মেয়ের বিয়ের সময় বা নিজের রিটায়ারমেন্টের পরে। এই ক্ষেত্রগুলো খুব আলাদা। তার একটাই কারণ, এই ধরনের মানুষ চিরকাল মার্কেটে ছিল, আজও আছে এবং আগামী দিনেও থাকবে, যারা সেলফ মোটিভেটেড পারসন, সেলফ মোটিভেশন একদম। তারা জানে স্টক মার্কেটে 2 পয়সা হয়, তারা তাদের বন্ধুর কাছ থেকে শুনেছে বা কোনো সিনিয়রের কাছ থেকে শুনেছে বা পত্রিকা পড়ে বুঝতে পেরেছে। তাদের সে সময় তো ইউটিউব ছিল না, তাদের মোটিভেশন করার জন্য কেউ ছিল না। তারা শুধু তাদের নিজেদের চোখ কান খোলা রেখেছে, সেখান থেকে প্রফিট হয়েছে। কিছু শেয়ারের নাম বলতে হয় পড়ানোর জন্য, যদি বলতে পারি বলতেই হচ্ছে। তার একটাই কারণ, এগুলো কিন্তু কোনো বাইং রেকমেন্ডেশন নয়। আমি যে ফিডব্যাকগুলো পেয়েছি, সমাজে আমার কাছে যে প্রশ্নগুলো এসছে, তার একটা কোনো সবাই জানে আমি লুকোচুরির তো কিছু নেই। আমি দীর্ঘদিন স্টক মার্কেটকে ভালোবাসি এবং স্টক মার্কেটের সঙ্গে যুক্ত, যেটা সবাই জানে। আমাকে যারা চেনে তারা প্রত্যেকে জানে। এর সঙ্গে আমার শিক্ষকতার জগতের কোনো সম্পর্ক নেই। তার একটাই কারণ, যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি নিজে শেখার পরে, তার একটা কারণ 2001 সালে 2008 সালে আমার ব্যক্তিগতভাবে অনেক টাকা লস হয়েছিল, কিন্তু আমার একটা জিনিস মনে হয়েছিল যে এটা লসের জায়গা নয়। আমি জানতে চেয়েছি, বুঝতে চেয়েছি যে কি আছে এমন। 2000 সালে আমি যখন ইনভেস্ট করেছিলাম, আজকের দিনে দেখতে গেলে সেই টাকাটা অনেক টাকা। 2001 সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভেঙে গেল, মার্কেট ক্র্যাশ হয়ে গেল, আমাদের লস হয়ে গেল। 2004 সালে আমরা কেউ ভাবতে পারিনি অটল বিহারী বাজপেয়ী হেরে যাবে, কিন্তু বাজপেয়ী সরকার চলে গেল, UPA 1 এলো, তখন যারা বাইং পজিশনে ছিল একটু লস হলো। 8 সালে জেপি মর্গান, আমেরিকার সাংঘাতিক পরিস্থিতি, তখন ধারে মার্কেট চলতে 1 লাখ টাকার দিয়ে 10 লাখ টাকার মাল কেনা যেত। আজ আর সে রিস্ক নেই। আজকে মার্কেট অনেক সিকিওর,
স্টক মার্কেটের সাপেক্ষে। তার একটাই কারণ, দেখবেন বড় বড় ক্রিকেট প্লেয়াররাও যখন মিউচুয়াল ফান্ডের অ্যাডভার্টাইজমেন্ট দেয় বলে সাবজেক্ট টু মার্কেট রিস্ক। তার একটা কারণ, মার্কেটে টাকা লাগলে সবসময় রিস্ক। 9 সালে 10 সালে যখন আসল শেয়ার মার্কেট বুঝতে পারলাম, তখন আমি এটুকুনি বুঝেছিলাম আমার পূর্ববর্তী প্রায় 14 বছরের তিক্ত অভিজ্ঞতা এবং শেখার পরে আমি যেটা শিখেছি বুঝেছি, তার একটাই কারণ আমার নিজের শেয়ার মার্কেটে লস হয়েছিল, তাই লসের যন্ত্রণা আমি কি জানি। আমি নিজে হিউজ ট্রেড করতাম এবং প্রত্যেকটা শেয়ার মার্কেটের নেগেটিভ সাইড এবং নেগেটিভ অ্যাপ্রোচগুলো পেরিয়ে এসে আমি যখন একটা জ্ঞান দেওয়ার জায়গায় এলাম এবং এই শেষ 15 বছর ধরে যখন জ্ঞান দিচ্ছি, এবং তাতে বেশ কিছু লোকের নয় প্রচুর লোকের মঙ্গল হয়েছে, তাদের প্রফিট না হলেও লস বাঁচাতে পেরেছি। এই অবস্থায় এসে শেষ 1 বছর আগে, এই লোকসভা নির্বাচনের আগে, মানে এরম টাইমেই হয়তো আমি ইউটিউব চ্যানেলটা খোলা ছিল করোনার সময়, এক বন্ধু খুলে দিয়েছিল। তারপরে আমি যখন রেগুলারলি ভিডিও করা শুরু করলাম এবং গত 3 মাস আগে পর্যন্ত, এবার এই পরিপ্রেক্ষিতে যা কিছু ফিডব্যাক পেয়েছি তাতে আমার 3টে জিনিস মনে হয়েছে এবং আমি নিজের ক্ষেত্রেও যেটা জানি, এবং আমার একটা বিশাল পরিমণ্ডল আছে স্টক মার্কেট বিশ্বাস করে এমন লোকজনের, নানা রকম এজ তাদের থেকে আমি মোটামুটি এইটা বুঝতে পেরেছি যে 4 ধরনের লোক স্টক মার্কেটে থাকে। এক ধরনের লোক যারা হয়তো কোনো জায়গা থেকে শুনেছে স্টক মার্কেটে প্রফিট হয়, একটু ইনভেস্ট করে। 2, অনেকে জানে যে ট্রেডিং করতে হবে, শেয়ার মার্কেটে কেনাবেচা করতে হয়, তারা কেনাবেচা করতে এসছে, কিন্তু দেখো আমি শেয়ার কিনবো, ওপরের দামে বেচবো, আমি কিন্তু রোজকার কেনাবেচা করবো না, ওটা খুব রিস্ক। এক ধরনের আছে যারা টোটাল রিস্কটা জানে, তারা স্টক মার্কেট করে, কমোডিটি মার্কেট করে, ফিউচার অ্যান্ড অপশান মার্কেট করে, এবং ধীরে ধীরে অপশান মার্কেটে এমন জুয়োয় পরিণত হয়েছিল শেষ 4 বছর ধরে যে লাস্টে সেবি তো বন্ধই করে দিল, সব মার্জিন মানিও বাড়িয়ে দিল। কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, আমি 2004-05 সালে হাই স্কুলের টিচারদের কীরকম মাইনে সেই সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম, জানতাম। আমার কিছু বন্ধুবান্ধব ওই সময় চাকরি পেয়েছিলেন। সেই সময় একটা ফিউচারের ট্রেড করতে আমি সাপেক্ষে দেখেছি যে 8-9 হাজার টাকা একজন হাই স্কুলের টিচারের স্টার্টিং মাইনে ছিল, আর তখন ফিউচারের একটা ট্রেড করতে লাগতো 10,000 টাকা। সেই সাপেক্ষে তখন তো $1 মানে ছিল হয়তো 31 টাকা, তাহলে সেটা আজকে 85 টাকা হয়েছে, এবং কারেন্সি ডিভ্যালুয়েশন হয়েছে, মুদ্রাস্ফীতি যেখানে ছিল সেখান থেকে কমেছে, ডলার স্ট্রং হয়েছে। এবং আজকে আমি শুনি যখন হাই স্কুলে কোনো মাস্টারমশাই চাকরি করে, তার যে স্যালারি, সেই স্যালারিটা অন্তত 8,000 টাকা তো নয়, অন্তত 40, 45, 50 হাজার টাকা দিয়ে তাদের স্টার্টিং। আমি যতদূর জানি 40 হাজার 5 গুণই ধরি না, তাহলে 16,000 টাকা দিয়ে 10,000 টাকা দিয়ে যে ফিউচারের ট্রেডগুলো করা যেত তাকে 5 গুণ করে দিই, 5, 16, 80,000 টাকা। আর 80,000 টাকাকে যদি 30 দিয়ে ধরি, তাহলে $1 30 টাকা, $1 এখন 85 টাকা, তাহলে 30, 30, 60 আর একটু বাড়িয়ে দিই 2.5 গুণ। তাহলে একটা ফিউচারের সওদা করতে এখন 2 লাখ টাকা লাগে। অন্যায় কিছু করা হয়নি, বরঞ্চ একদিক দিয়ে ভালো হয়েছে যে খুল্লা জুয়াটা চলছিল এটা বন্ধ হয়েছে। দেখুন, জুয়ো যে কোনো ব্যাপারে করতে পারে। আমি আমার ছাত্রদের অনেক সময় বলি, জুয়ো খেলার যদি দরকার হয় স্টক মার্কেটে কেন বাবা, একটা রাস্তার ধারে দাঁড়িয়ে এরম করে নাও যে বাঁ দিক দিয়ে একটা হিরো হন্ডার মোটর সাইকেল গেলে তুমি আমায় 10 টাকা দেবে, আর ডান দিক থেকে যেটা বাজাজের মোটর সাইকেল যায় আমি তোমায় 10 টাকা দেবো, এতেই জুয়ো খেলা যায়। আরও নানা ধরনের জুয়োর পদ্ধতি আছে। স্টক মার্কেটে এসে জুয়ো খেলা হয় এটা ভাবার কোনো কারণ নেই। আর একটাই দেখুন, জুয়ো যে খেলতে চায় সে যে কোনো জায়গায় জুয়ো খেলতে পারে। একটা জাস্ট উদাহরণ দিই, আমি দীর্ঘদিন, আমি যেহেতু ট্রেড করিনি কিন্তু ট্রেডের পদ্ধতি জানি, আমার ছাত্রছাত্রীরা আমার বলা কিছু ট্রেডিং পদ্ধতিতে যখন তাদের 2 পয়সা ইনকাম হয় আমি দেখেছি হয়, এবং আমি যদি আমার কাছে পড়তে আসেন সেই স্টুডেন্টরা তারা সেটা দেখাবে তাদের লেজার খুলে, সেই নিয়ে চিন্তা নেই। তাই 4th আরেক ধরনের গ্রুপ আছে। তাই প্রথম কি বললাম, যারা স্টক মার্কেট ইনভেস্ট সম্পর্কে ওয়াকিবহল, তারা তার ফ্যামিলির কাছ থেকে জেনেছে, বন্ধুবান্ধবের কাছ থেকে জেনেছে বা পড়াশোনা করে জেনেছে। তারা কিন্তু 90 দশকেও ছিল, 2010-এও ছিল, 2020-তেও ছিল, 2040-এও থাকবে। সেকেন্ড গ্রুপ, যারা অনেক কিছু কাজ করে, তারা কোনো জায়গা থেকে শুনেছে এই স্টক মার্কেটে 2 পয়সা ইনকাম হয়, চলো ইনভেস্ট করি। নগদেই তারা কেনাকাটা করে, তারা ভীতু মানুষ, তারা ইন্ট্রাডে ট্রেড বা কোনো রকম ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত নয়। থার্ড, যারা ট্রেড করতে এসছে, ট্রেড করে কিক লাগে, ফিউচার অপশান কমোডিটি সমস্ত কিছু করে এবং অবশ্যই নিশ্চিতভাবে তখন লস করে এবং তারা শেয়ার মার্কেটকে দোষ দেয়। আর লাস্ট, যারা ইনভেস্টমেন্ট বোঝে, ট্রেডিং বোঝে, চার্ট বোঝে, মানি ম্যানেজমেন্ট বোঝে, বিশ্বাস করুন এই ধরনের লোক খুব কম, এবং আমি নিশ্চিত যে ধরনের লোকগুলো এই 4th ক্যাটাগরিতে পড়ে তারা পৃথিবীর যে কোনো ব্যবসা বা যে কোনো কাজের সুযোগ পেলেও সফল হতো। তার একটা কারণ, স্টক মার্কেট
ট্রেডিং এবং ইনভেস্টার টোটাল একটা সাইকোলজিক্যাল ব্যাপার। আমাকে বহুজন জিজ্ঞেস করেছেন, স্যার আমি অনলাইনে পড়াই কি না? আমি অনলাইনে পড়াই না। আমাকে আমার বন্ধুবান্ধব ঠাট্টা করেছে, কেন টাকা পয়সা ভালো লাগে না? দ্যাট ডিফারেন্ট থিং। টাকা পয়সা, লোকের কাছ থেকে টাকা নেওয়া, পড়িয়ে টাকা নেওয়া, লোক ঠকিয়ে টাকা নেওয়া, এইগুলো নিয়ে আমার ব্যক্তিগত কিছু ভিন্ন মত আছে। অনেকে কমেন্ট করেন বা করেছেন, আমাকে অনেকেও জিজ্ঞেসও করেছেন যে আপনি পয়সা না নিয়ে পড়ান, এই সব বলে মহান হতে চাইছেন। বাবা, আমার মহান হওয়ার আরও অনেক জায়গা আছে। এই ইউটিউবে শেয়ার মার্কেটের জ্ঞান দিয়ে বা ইউটিউব দেখে আমার কাছে কিছু ছেলে মেয়ে পড়তে আসবে, তাদের কাছে মহান হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। আমাকে অনেকে বলেছেন, স্যার আপনি টাকা নেন না এটা বলেন, কিন্তু আপনার বিভিন্ন জায়গায় যে ছাত্রছাত্রীরা আছে তারা পড়তে গেলে তো টাকা চায়। গুড। আজ পর্যন্ত আমাকে আমার কাছে যারা পড়তে এসছে এমন কোনো ছেলে বা মেয়ে এই অভিযোগ আমার কোনো ছাত্রছাত্রীর এগেনস্টে করেনি যে স্যার আপনার কাছে পড়তে এসছি, তারা টাকা নিয়েছে, টাকা দিয়েছি, আমাদের কোনো কাজেও লাগেনি এবং আমাদের খুব ক্ষতি হয়েছে। দেখুন, আমার ছাত্রছাত্রীরা টাকা চাইতেই পারে, 2000 টাকাও চাইতে পারে, 50,000 টাকা চাইতে পারে, 2 লাখ টাকা চাইতে পারে। দেখার ব্যাপার সেটাই যে আপনারা কেউ তাদের ওই টাকা দিয়ে সেই টাকার পুরোপুরি মূল্যায়ন আপনাদের হয়েছে কিনা বা টোটালটা ইউটিলাইজ হয়েছে কিনা। আমি আবার বলছি, আমার ছাত্রছাত্রীরা যদি আমার কাছে পড়তে আসার জন্য আপনাদের কোনো টাকা চায় এবং আপনারা যদি ভালো মনে দিয়ে থাকেন, তার কারণ আমার কাছে যারা পড়তে এসছে তারা দীর্ঘদিন আমার কাছে পড়েছে, মনের আনন্দে পড়েছে। আমি বলছি না সবাই সোনার টুকরো ছেলে, সবাই খুব ভালো ছেলে, বহুজন বাজাতেও আসে, আমি বুঝি, একদম হাওয়াতেই চুলটা পাকেনি। কিন্তু আমার বিরুদ্ধে এরকম কোনোদিন কোনো কেউ অভিযোগ করেনি যে স্যার আপনি যা পড়িয়েছেন তা আমাদের কোনোদিন কাজে লাগেনি। আর দেখুন, আমি ফুটপাথ বা রাস্তায় তো পড়াই না, কোনো স্টেশনে পড়াই না। যারা আমার কাছে পড়ে এসছে তারা জানেন বেশ আনন্দ করেই পড়া হয়, বড় ঘরে পড়া হয়, মাঝে মধ্যে একটু কম স্টুডেন্ট হলে এসি ঘরেও পড়া হয়, খাওয়া দাওয়া বেশ ভালোই হয়। এবং আমার যে ছাত্রছাত্রীরা পড়ানোর ব্যবস্থাগুলো করেছে বিভিন্ন সেন্টারে, তাদের সঙ্গে দারুণ রিলেশন। তাই আমি বিনা পয়সায় পড়াই বা না পড়াই এর জন্য আমার কোনো রকম ইমেজ বিল্ড আপ করার কোনো প্রয়োজন নেই। আপনাদের যদি কারো মনে হয় আমার কোনো ছাত্রের সঙ্গে ফোন করে যদি আমার কাছে পড়তে আসেন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যেই 1000-500 স্টুডেন্ট আমি পড়িয়েছি, একদম এটাই বলছি, কেউ যদি বলতে পারে যে আমি তাদের কাছ থেকে কোনো একটা টাকা নিয়েছি বা আমার সঙ্গে যারা পড়তে এসে তারা জানি আমি কিরম লোক, তাই আলাদা করে আমার ইউটিউবে মূল্যায়ন করার বা বোঝানোর কোনো প্রয়োজন নেই। আমাকে দেখে আপনাদের অপছন্দ হতেই পারে, অসহ্য লাগতেই পারে। আর একজন কালকে লিখেছেন, ডিলিট করে দিয়েছে আমার স্টুডেন্ট, যে আমরাও আপনার ধৈর্য পরীক্ষা করছি। বাবা, আমার ধৈর্যের পাগলা হয়ে যাবে আমার ধৈর্যের কথা শুনলে। এসো, বন্ধুত্ব হবে, কথা এসো। খোলাখুলি বলে রাখলাম, আমি বিশ্বাস করি স্টক মার্কেটে ইনকাম হয়, কিন্তু তার জন্য নিজের যোগ্যতাটা আগে তৈরি করতে হয়। আর অর্থেরই যদি আমার কাছে মেন ব্যাপার থাকতো, আমি অনলাইন পড়াতে অনেক দিন আগে শুরু করে দিতাম, প্রয়োজন নেই। আমি আবার বলছি, আমি বাচ্চা ছেলে মেয়েদের স্কুলে পড়াই, মনের আনন্দে থাকি। কিছু মানুষ আছে যারা ঘরের খেয়ে বনের মস্তারায়, ধরে না আমি একটা মানুষ। আমার মনে হয়েছে আমি যেটা জানি এটা দিয়ে একটা বড় সংখ্যক মানুষ যারা স্টক মার্কেটে আসার চেষ্টা করছেন, আমি এতে তাদের কোনো বেনিফিট দিতে পারি বা তাদের রিয়েলিটি বোঝাতে পারি বা তাদের বাঁচাতে পারি, এই কাজই করে চলেছি। তাই এই কাজ তো 14 বছর ধরে করে চলেছি, ইউটিউব ভিডিও তো আমার 1 বছর। আশা করছি যারা ব্যাকাটারা উত্তর দিয়েছেন তারা বুঝতে পেরেছেন। আর আমার কাছে যারা পড়তে এসছেন তারা তো জানেন আমি কিরম মানুষ। অনলাইনে পড়ালেও প্রচুর ইনকাম করা যেত, কিন্তু আমি অনলাইনে পড়াবো না। তো ভালো জিনিস জানতে গেলে কষ্ট করেই আসতে হয়। আমিও ভীষণ কষ্ট করে শিখেছি, অর্থের সর্বনাশ তো হয়েছে। তাই আমার ছাত্রছাত্রীরা কি বলছে না বলছে, প্রথম কথা তার কোনো দায় আমার নেই। আর যদিও তারা কোনো অর্থ নিয়ে থাকে, ইটস ওকে, তারাও তো একটা ব্যবস্থা করছে, তারাও তো বেকার ছেলে মেয়ে। কই তাদের বিরুদ্ধে আমার কাছে পড়তে এসে কেউ কোনো অভিযোগ করেনি। দারুণ রিলেশন বিল্ড আপ হয়েছে। আর ভালো মন্দ সব জায়গাতে মানুষ আছে। অন্তত 14 মিনিট এই বলতেই চলে গেল, একটু ভিডিওটা বড় হয়ে যাবে কিন্তু বলতেই হলো। এইবার আসি এই 4 ধরনের লোকের মধ্যে প্রথম যেটা কথা, স্টক মার্কেট আপনার পক্ষে সম্ভব কিনা। ট্রেড করা বা ইনভেস্ট করা যে কোনো টাকা দিয়ে করা যেতে পারে। 5,000 10,000 টাকা এখানে যথেষ্ট, 5 লাখ 20 লাখ টাকা এখানে কম পড়ে যাবে। তার একটা কারণ, আপনি যদি জুয়ো খেলতে শুরু করেন, জুয়োর তো কোনো লিমিট নেই। আর আপনি যদি কিন্তু ভালো স্টক কেনেন, দেখুন আমি আমার একই জীবনে আজকে যদি
800-900 টাকা স্টেট ব্যাংকের দাম ধরি, তার মানে এটার দাম যদি মাল্টিপ্লিকেশন করা যায় তাহলে 9,000 টাকাও দেখলাম, তাহলে আমার একই লাইফে আমি 40 টাকা 42 টাকাও স্টেট ব্যাংকের দাম দেখলাম, আবার 9,000 টাকাও দাম দেখলাম। তাহলে যে ব্যবসাটা ভালো, এটা কোনো বাইং রেকমেন্ডেশন নয়, আমি আবার স্ট্যান্ডার্ড ডিসক্লেমার বলছি, স্টক মার্কেটে বিনিয়োগ ট্রেডিং সমস্ত ঝুঁকি সাপেক্ষ। আপনি যদি বুঝে কিছু করতে চান আপনাকে এটা মেনে নিতেই হবে। এখানে টাকার সর্বনাশ হওয়ার পুরো চান্স আছে ট্রেড করতে গেলে, আর ইনভেস্ট করতে গেলে টাকার কিন্তু অবমূল্যায়ন হওয়ার 16 আনা চান্স আছে। তাহলে যদি জানা যায় আমি স্টক মার্কেটের সমস্ত রিস্ক বুঝে স্টক মার্কেটটা কাজ করতে চাইছি, তাহলে সবার আগে বুঝতে হবে, দেখুন মার্কেট কি দারুণ একটা কন্ডিশন। আমি রোজ এসে কিছু না কিছু বলবো, আজ একটা জিনিস মাথায় ঢুকিয়ে দিয়ে যাই। 2008 সালে সবচেয়ে বেশি মার্কেট পড়েছিল, তাহলে মার্কেট 6,300 নিফটি থেকে 2185 এসে গেছিলো 8 মাসে। তাহলে নিয়ার অ্যাবাউট 50% মানে 6,000টা 3,000, তাহলে 70% মার্কেট ডিটেক্ট হয়েছিল। 70%, তা ধরে নিই মার্কেটে 80%ও পড়ে যেতে পারে। তাহলে ইন্ডেক্স দিয়ে যদি আমি বিচার করি, স্টক তো অনেক খারাপ হলে, ব্যবসা খারাপ হলে সে স্টক উঠেও যায়, বলতেই পারি আমাদের তো জেট এয়ারওয়েজ বলুন, কিংফিশার এয়ারলাইন্স বলুন, এই শেয়ারগুলো তো উঠে গেছে, আরপিএল, আরএনআরএল এগুলো সব উঠে গেছে, এগুলো সবাই জানে, এগুলো হিস্ট্রি নিয়ে বলাই যেতে পারে। কিন্তু ভালো যে ব্যবসাগুলো যেগুলো দেশ চালাচ্ছে, এগুলোর দাম যদি অর্ধেক হয়ে যায় তাহলে কিছু তো মানুষ কেনে। দেখুন একটা শেয়ার হিস্ট্রি নিয়ে পড়ানো যাবে তাই বলছি, এগুলো বাইং রেকমেন্ডেশন নয়। টাটা মোটরস করোনার সময় আমি ব্যক্তিগতভাবে 90 টাকায় কিনেছিলাম, পড়তে শুরু করেছিল 250 টাকা থেকে, চার্ট দেখে নেবেন। 90 টাকার পরে আমি কল্পনাই করতে পারিনি সেটা কিছুদিনের মধ্যে 68 টাকা দাম হয়ে যাবে, কিন্তু আমি জানতাম 90 টাকা একটা ভালো কেনা যায়। সেখান থেকে জানতো যখন 1100-1200 টাকা হলো, এবং আমি তো ইউটিউবে বলেছি যে 1100 টাকার টাটা মোটরস কিন্তু খুব আরামসে 700-800 টাকা চলে আসবে, 600 টাকাও আসতে পারে, এসেছে। এর মানে এমন নয় যে আমি যেগুলো বলবো সেগুলো সবই মেলে। আমি মার্কেটে দীর্ঘদিন থেকেছি বলে এটা বুঝতে পারছি। আমার পিছনে কেন সামনে কোনো অসুবিধা নেই, গালাগালি দিন না, তাতে কি যায় আসে। ইউটিউবে বাজে কমেন্ট করলে ডিলিট করে দেওয়া যাবে, কিন্তু যারা আমার কাছে এসছে বা যারা ভাবছেন আমার কাছে আসবেন, এমন কোনো কথা ভাববেনই না যে আমার কাছে এলে কোনো ম্যাজিক হয়ে যাবে। আমি স্টক মার্কেট নিয়ে যে কথাগুলো বলি, দেখুন আমি মনে হয় একমাত্র ইউটিউবার, আমার পুরোনো ভিডিও দেখবেন, আমি বলেছি আমার কাছে আসার কোনো দরকার নেই, আমার ইউটিউব ভিডিও দেখলেই হবে। কিন্তু হ্যাঁ, ট্রেডিং যদি শিখতে হয় তাহলে অবশ্যই মনে হয় একটু ফেস টু ফেস কথা হওয়ার দরকার আছে। তার একটাই কারণ, আমি যতই বড় বড় কথা বলি না কেন, আমি ইউটিউবে এমন কোনো কথা বলবো না যা শুনে লোকে মিসগাইড হতে পারে। আশা করি এইটুকুনি বলার পরে এবার আবার আসছি। তা ধরুন 25,000 আজকে নিফটি, এখান থেকে 70% পড়ে যেতে পারে। একটা নিফটির দাম 18 লাখ টাকা, তো ধরুন আপনাকে 10 লাখ টাকা আছে, আপনি 18 লাখ টাকা দিয়ে একটা ব্যাঙ্ক নিফটি আপনি নিফটি কিনলেন বা বেচলেন, বা 1 কেজি রুপোর দাম 1,05,000 টাকা, আপনার কাছে 1,05,000 টাকা আছে, আপনি 1 কেজি রুপো 20,000 টাকা দিয়ে কিনে নিন। এমসিএক্স মার্কেটে, কমোডিটি মার্কেটে যে ট্রেড করা যায়, আপনার কোনো রিস্ক আছে? কোনো রিস্ক নেই। তো আপনি জানেন যে রিস্কটা কতটা হতে পারে। মার্কেট একদিন বাড়বে, নিফটি একদিন বাড়বে, আপনার কাছে 10 লাখ টাকা আছে, আপনারা নিফটি ফিউচার বাই করে ফেললেন, 75-এর লট। এবার মার্কেট পড়তে শুরু করলো, আপনি মার্কেট টু মার্কেট লসটা দিয়ে দিলেন। এবার আপনি শুনে চমকে যাচ্ছেন, তো কেন চমকাচ্ছেন বলুন? একটা ফ্ল্যাট কিনতে গেলে মোটামুটি ঠিকঠাক জায়গায়, ধরুন একটা জায়গায় ফ্ল্যাটের দাম মিনিমাম, একটা ফ্ল্যাটের দাম 20 লাখ টাকা, তো সেখানে ফ্ল্যাট তো 20 লাখ টাকা দিয়ে কিনতে হবে। 1 লড়ি বালির দাম কত, 1 লড়ি পাথরের দাম কত? যে কোনো ব্যবসা করতে গেলে যখন আপনি ভাবেন যে এই ব্যবসাটা করতে এই টাকাটা দরকার, এই মূলধনটা আমার লাগবে, দিস ইজ মাই ওয়ার্কিং ক্যাপিটাল, দিস ইজ মাই ইনভেস্টমেন্ট অফ দিস বিজনেস। একটা দোকান কিনেছেন 20 লাখ টাকা দিয়ে বা 10 লাখ টাকা দিয়ে, বা সেলামি নিয়েছেন, তারপরে তো একটা আলাদা ব্যবসা করতে চান। তাহলে ব্যবসা করতে গেলে আপনি টাকা ভাবেন, আপনি লসের কথা ভাবেন, আমি দীর্ঘদিন ব্যবসাটা করব, আমার ব্যবসার পূর্ব অভিজ্ঞতা যেগুলো ভাবতে পারি। আর শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে গেলে আপনাকে ওই রিস্কের টাকাটা তো ভাবতেই হবে। ট্রেডিংও এরকমভাবে মানি ম্যানেজমেন্ট করা যায়। দেখুন আমি একজনকে দারুণ একটা কথা বলেছিলাম, সেটা অন্তত 10 থেকে 15 বছর আগে। এখন আমি এটাই সবচেয়ে বলি, আপনি কোনো শেয়ার কিনতে চান তো কারো কথা শুনে কিনবেন না। যে শেয়ারটা আপনি কিনতে চাইছেন সেই ব্যবসাটা আপনি নিজে বোঝেন তো, আপনি সেই শেয়ারটা কিনে নিজে বুঝে ওই স্টকটা সম্পর্কে সামনের কোনো জিজ্ঞেস করা মানুষকে যদি 2 থেকে 3 মিনিট না কথা বলতে পারেন, আপনার ওই স্টকটা কেনার যোগ্যতাই নেই। কেন কারো শুনে কথা শুনে আপনি শেয়ার মার্কেট করবেন বা স্টক কিনবেন? আমি আজ যে কথাগুলো বলছি
কেন স্টক মার্কেটে আসবো আর কিভাবে আসবো, কতটা সিরিয়াসনেস দরকার। আমি অনেক কিছু করি, স্টক মার্কেটটা একটু চেখে দেখি, এটা চেখে দেখার জায়গা নয়। আমায় যারা ভালোবাসেন আমার ভিডিও তারা ভালো মনে দেখবেন, যাদের অসহ্য মনে হয় আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যান, কিছু অসুবিধা নেই তো। কিন্তু স্টক মার্কেট নিয়ে কোনো মিথ্যে কথা বলবো না, তার একটাই কারণ, আবার বলছি, কোনো মহান হওয়ার দরকারই নেই। আমি জানি আমি খুব মহান মানুষ। আপনি জানেন তো আপনি মহান মানুষ, ভালো মানুষ না শয়তান মানুষ? হাইড করার কিচ্ছু নেই তো। আমার প্যান কার্ড আছে, গভর্নমেন্টকে ট্যাক্স দিই, লুকোনোর কিছু নেই। আর আমি আমার ভিডিওতে বারংবার বলেছি, স্টক মার্কেটে আছি মানে আমার কিছু তো ইনভেস্ট অবশ্যই করা আছে, এবং আমি ট্রেডিং করি না। তারপরেও যখন লোকে আমার কাছে পড়তে এসছে এবং দে আর স্যাটিসফাইড, অবশ্যই স্যাটিসফাইড, নাহলে ইউটিউবের কোনো কমেন্টে তারা লিখতই। তাই আমার ছাত্ররা কে কী করছে তার কোনো দায় আমার নেই। তবে আমি এইটুকুনি বলতে পারি, তাদের যদি কেউ কোনো টাকা দিয়ে থাকেন আর তারা নিশ্চয়ই স্যাটিসফাইড, নাহলে তারা তো আমায় কমপ্লেন করতো। এই নোংরা কথাগুলো ইউটিউবে বলতে খুব খারাপ লাগে। তার একটা কারণ, আমার অনেক স্টুডেন্ট বলছে, স্যার কেন এইসব ফালতু বলার দরকারই নেই, যে আসবে আসবে, না আসবে না আসবে, আমরা তো জানি কী করেছে কী না বৃত্তান্ত। আর আমার যদি পড়ানোর এতই নেশা থাকতো না, বহু জায়গা থেকে আমার কাছে পড়ানোর আসে, আমি যাই না। তার একটাই কারণ, আমার কাছে আমি যে বাচ্চা ছেলে মেয়েগুলোর সঙ্গে থাকি, খুব আনন্দে থাকি। তার বাইরে যে সময় পাই, আমি কোনো বাজে অকাজের সঙ্গে যুক্ত না থেকে এই স্টক মার্কেট নিয়ে ইনভলভ থাকি এবং লোকজনকে বোঝানোর চেষ্টা করি হোয়াট হোয়েন, এটাই মূল ব্যাপার। স্টক মার্কেটের নিরিখে আপনি যদি দেখেন, তাহলে আপনি চোখ বুঝে একটা নিফটি বেচে দিন বা নিফটি কিনে নিন। আপনার টাকার যদি ম্যানেজমেন্ট ঠিক থাকে, আপনার কোনো রিস্ক নেই। আপনার মনে হচ্ছে মার্কেট বাড়বে, একটা নিফটির কলের দাম চলছে 68 টাকা, আপনি 75 ইন্টু 68 এই টাকাটা ইনভেস্ট করে নিন। আপনি ভাবলেন 68 টাকা ইন্টু 75 আমি রিস্ক নিতে পারবো, চলুন সুবিধা বলে দিই 100 টাকা। এই 7,500 টাকা আমার জীবন থেকে চলে গেলে কোনো অসুবিধা নেই। এরমভাবে শুক্রবারে বৃহস্পতিবারে আমার কিছু ছাত্র কল কিনেছে, আমি দেখছি গিফট নিফটি 80-85 পয়েন্ট প্লাস, তাহলে অবশ্যই কালকে যে মার্কেট খুলবে এই ছেলে মেয়েগুলো প্লাস হবে। তারা তাদের জ্ঞান আমার কাছে পড়েছে, তাদের জ্ঞান হয়েছে, তারা মানি ম্যানেজমেন্ট ঠিক করে এই টাকাটা ইনকাম করছে, গুড, এটা তাদের সাফল্য। আর আমার কাছে এটা সাফল্য যে আমি একটা বিশাল সংখ্যক মানুষজনকে এটা বোঝাতে পেরেছি। বহু আলুপাটের ব্যবসাদার আছে, জানি, এটা শুনলে অনেকেই রেগে যান, আর তারা আমার কথাবার্তা শুনে তারা স্টক মার্কেটে ইনভেস্ট করে, তাদের ফ্যামিলির লোকরা পর্যন্ত আমাকে ভালোবাসে যে হ্যাঁ দাদা, এটা করে দুটো পয়সা ইনকাম হয়েছে। শেয়ার মার্কেট প্রমোট করতে বসিনি রে ভাই, আমি এটুকুনি বুঝতে পেরেছি এটা একটা খুব ভালো ব্যবসা তাদের, যারা এটাকে সিরিয়াসলি দেখে। আর এমনি ফাঁকা জমিতে সব কিছু হয় নাকি? শিখতে হবে না, পড়তে হবে না, জানতে হবে না। আর চার্ট তো আপনার মতো 10 কোটি লোক দেখছে, 5 কোটি 6 কোটি লোক দেখছে, সবাই কি প্রফিট করতে পারছে? রাকেশ ঝুনঝুনওয়ালা নিজের যদি 20টা স্টক থাকেন, তার মধ্যে 5 থেকে 6টা স্টকে উনি এক্সট্রাঅর্ডিনারি প্রফিট করেছেন, বাদ বাকি স্টকগুলো তেমন মুভমেন্ট হয়নি। আপনারও একটা যদি পোর্টফোলিও হয়, সেই পোর্টফোলিওতে 10টা স্টক থাকলে 6টা আপনাকে ভালো প্রফিট দেবে, 4টে দেবে না, 2টো উঠে যাবে, 2টো অ্যাভারেজ দেবে, এভাবেই পোর্টফোলিও চলে। কিন্তু এর সঙ্গে ট্রেডিংয়ের কোনো সম্পর্ক নেই। ট্রেডিং ইজ এ প্রফেশনাল জব, ইটস আ ড্যাম সিরিয়াস জব। আমি আবার বলছি, স্টক মার্কেটকে গ্লোরিফাই করতে আমি বসে নেই, কিন্তু স্টক মার্কেট করতে গেলে আপনাকে ড্যাম সিরিয়াস হতে হবে, নইলে প্রচুর টাকা নষ্ট হয়ে যাবে বাবা, প্রচুর টাকা নষ্ট হয়ে যাবে। আর যারা আমায় বলেছে স্যার আমাদের শহরে এসে পড়ান, এই পড়ান, আমার ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ করো। আমি তো কোনো জায়গায় গিয়ে পড়াই না, এবার অনেক দূরে দূরে যাওয়াও হয় না। অনেকে আমার এখানে এসে ছাত্রছাত্রী আশ্রমে থেকে পড়ে গেছে, কিন্তু আমি যে রেগুলারলি পড়াই তাইও নয়। কোনো পড়তে আসতে হবে না আমার কাছে, আমার ইউটিউব ভিডিও দেখে যদি একটু কাজে লাগে এটাই যথেষ্ট। দেখো আজকে প্রায় 23 মিনিট হয়ে গেল, এতদিন ভিডিও করতাম না, আর এরম ভিডিও করছি। আমি আবার বলছি, স্টক মার্কেট একটা খুব ভালো জায়গা ইনভেস্টের, যারা এটার ব্যাপারে সিরিয়াস, কিন্তু এখানে প্রফিটের কোনো গ্যারান্টি নেই, এটাই বাস্তব কথা। আগে আবার ভিডিও করব, আজকে আমি অনেক কিছু বোঝাতে পারলাম। আবার বলছি, নিজেকে জ্ঞানী প্রমাণ করার জন্য বা মহান প্রমাণ করার জন্য এই কাজ আমি করছি না। আমি যখন ইউটিউব শুরু করেছিলাম আমার সাবস্ক্রাইবার ছিল 54 না 79 জন, সেখান থেকে প্রায় 100 সাবস্ক্রাইবার দেখলাম 3 মাসে কমে গেছিলো, আর এই শেষ 24 ঘন্টায় আমার সাবস্ক্রাইবার আবার বেড়ে গেছে 116 জন। কিছু তো নিশ্চয়ই ভালো হচ্ছে, নইলে হতো না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি একটু অন্যরকমভাবে ভিডিও করব, আশা করি কাজে লাগবে। আজকে শেয়ার মার্কেট
তার বিভাগ এবং সিরিয়াসনেস নিয়ে কিছু কথা হলো। আর কিছু নোংরা মানুষ সব জায়গাতেই থাকে, কোনো চিন্তা নেই, ঢিল মারুন। আমি জানি নিম গাছে ঢিল মারলে লোকে আম গাছেই ঢিল মারে। ভালো থাকবেন, টাটা। পজিটিভ কমেন্ট করবেন, ভিডিওর নিচে রেখে দেবো, বাজে কমেন্ট করবেন ডিলিট করবেন। খুব শিগগিরই আবার ভালো ভিডিও নিয়ে আসবো, এটা দু একবার শুনবেন। আমি এর মধ্যেই কিন্তু অনেক কিছু বলে দিয়েছি। টাটা।